প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। অন্য দিনের মতন আজকেও ঘুরতে ঘুরতে চলে আসলাম খুলনা জেলার ডুমুরিয়ার গ্রাম পুলিশ প্রকাশ মণ্ডল দাদার গাড়লের খামারে। এই প্রকাশ মণ্ডল দাদা একসময় অন্যের বাড়িতে কাজ করা সেই দাদা কিভাবে গাড়লের খামার করে স্বাবলম্বী হয়েছেন সেটা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরও জানবো গাড়ল পালনের সুবিধা, দাম, রোগ ব্যবস্থাপনা এবং বাসস্থান সম্পর্কে জানবো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। দাদা কেমন আছেন? ভালো আছেন? ভালো। জি আমি ভালো আছি। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রকাশ কুমার মণ্ডল, গ্রাম লাঙ্গলমোড়া, পোস্ট মাগুরখালী, 14 নম্বর মাগুরখালী ইউনিয়ন, ডুমুরিয়া থানা, খুলনা জেলা। খুলনা জেলা। দাদা গাড়ল পালনের পাশাপাশি কি করা হয়? আমি এর পাশাপাশি 14 নম্বর মাগুরখালী ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ, ডুমুরিয়া থানা, খুলনা জেলা। এই গ্রাম পুলিশ আর এই ভেড়া পালনের উপরে আমার সংসার নির্ভরশীল। দাদা আপনি গাড়ল পালনে আগ্রহী হলেন কিভাবে? আমি 2007 সালে গ্রাম পুলিশের কাজ করাই। আমার সংসার অসচ্ছল অবস্থা চলে, খুব টেনশনে থাকি। বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখলাম বিনা পুঁজিতে ভেড়া পালন করা যায় এবং তাই 7,500 টাকা নিয়ে আমি 2009 সালে ভেড়া চাষ শুরু করি এবং প্রথম ওই টুকিটাকি সমস্যা দেখা দেওয়ার পরে আমি এক পর্যায়ে আবার ভেড়া পালন বন্ধ করার সিদ্ধান্ত নিই এবং ক্রেতাদের সঙ্গে ভেড়ার দর দরাতে থাকি। হঠাৎ একদিন প্রাণী সম্পদ অফিসারের সঙ্গে ডুমুরিয়া আলাপ হওয়ার পরে আমি নতুন করে ভেড়া পালন আবার নতুন করে সুন্দর পরিবেশ শুরু করি। এইভাবে আজ চলছে আমার। দাদা বিভিন্ন ব্যবসা আছে, তারপরে গরু পালন আছে, ছাগল পালন আছে, সেইগুলো না করে আপনি গাড়ল পালনে কিভাবে আগ্রহী হলেন? ভেড়া পালন আমি 2007 সালে বিভিন্ন জেলা উপজেলায় ঘোরার পরে দেখলাম একমাত্র শূন্য হাতে পুঁজি ছাড়াই ভেড়া পালন করা সম্ভব। এরা পতিত জমির ঘাস, রাস্তার ধারের গাছপাতা, আগাছা খেয়ে সুন্দর পরিবেশে এরা মানুষ হয়। অর্থ ছাড়াই ভেড়া চাষ করা যায়। এবার আমি ওই আমাদের অঞ্চলের দেশি ছোট ভেড়া, তারপরে দেখলাম জাত উন্নয়ন করার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরে এই গাড়লের ভারত থেকে মধ্যে গাড়লে নিয়ে এই জাতের উন্নয়ন করেছি এবং অর্থ ছাড়াই এ চাষটা করা সম্ভব হয়। এইভাবে আমার কাছে বিভিন্ন প্রাণী সম্পদ অফিসাররা এসে প্রশ্ন করায়, আমি তাদের কাছ থেকে মত বিনিময় করে আমি সুন্দর পরিবেশে এই ভেড়া পালন করেছি। ভেড়া পালন একদম বিনা পয়সা করা যায়। যারা অত দরিদ্র আছে, চলার শক্তি আছে, কর্ম করার সংস্থা নেই, আমার মতো যারা আমি ছোটোবেলায় কাজ করতে পারতাম, তাদের পক্ষে অর্থ ছাড়াই ভেড়া পালন লাভজনক, সুন্দর পরিবেশে সংসার চালানো যায়। এরা মাঠের ঘাস, তরুলতা, বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না। আর ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বা সকল প্রাণীর চেয়ে বেশি। এজন্যই আমি সকল প্রাণীর খোল থেকে এই ভেড়া চাষটা বেছে নিয়েছি। দাদা গাড়ল পালনের শুরুটা যদি আমাদের একটু বলতেন, মানে কিভাবে যদি ওই সময় শুরু করেছিলেন ওটা বলবেন আমাদের একটু। 1975 সালে আমার বাবা মারা যায়। আমি তখন আমার বয়স মাত্র 7 বছর। মানুষের বাড়ি পেটে ভাতে কাজ করি, তারপর 2-4 দাড়ি ধানে খাটিয়ে দেখলাম জীবনে কিছুই করা যায় না। মানুষের ঘৃণা, লাঞ্ছনা আর সঠিক মজুরি পাওয়া যায় না। এই পর্যায়ে কাজ করতে করতে আমি লেবার সর্দার হই, তারপরে গ্রাম পুলিশে 2007 সালে ঢুকি। তারপরেও মানুষের কাছে কিরকম ঘৃণার পাত্র হই। এবার 2009 সালে আমি 5টি ভেড়া 7,500 টাকা ক্রয় করি আর 4,000 টাকার ঘর তৈরি করে আমি ভেড়া পালন পূর্ণ উদ্যমে শুরু করি। কিন্তু 7-8 মাস পর টুকটাক সমস্যা দেখা দেওয়ার পরে আমি ভেড়া বিক্রয়ের জন্য ক্রেতাদের সঙ্গে দর দরাতে থাকি। হঠাৎ একদিন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে আমার দেখা হওয়াতে ভেড়া সম্পর্কে তিনি আমার অনেক কিছু বললেন এবং আমি তার সঙ্গে প্রশ্ন করে একমত হলাম যে স্বাস্থ্যসম্মত চালিঘর, স্বাস্থ্যসম্মত পরিবেশে যদি ভেড়া পোষা যায়
এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, তাতে লাভজনকের সংখ্যা বেশি। তখন আমি স্যারকে আবার প্রশ্ন করলাম, স্যার এ তো অনেক অর্থ লাগে। বললো না, অর্থ ছাড়াই ভেড়া চাষ করা যায়। এরা পতিত জমির ঘাস, রাস্তার ধারের আগাছা খেয়ে চড়ে খেতে এরা পছন্দ করে। এদের অন্য প্রাণীর মতো বাড়তি খাবার ব্যয়বহুল কিচ্ছুই না, শুধু তোমার নিজের শ্রমও দিতে হবে, এদের পিছনে কিছু দেওয়া লাগবে না। তখন থেকে আমি ওই স্যারের মত নিয়ে বললাম, স্যার তাহলে রোগ প্রতিরোধ হাত থেকে বাঁচাতে গেলে আমাকে কী করতে হবে? তখন বললে, হ্যাঁ তুমি আমার প্রশ্নটা ঠিক আছে। তখন বললাম যে স্বাস্থ্যসম্মত চালি ঘর, আর পাশে ঘরের সাইডে তো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, বৃষ্টির পানি যাতে জমে না থাকে, স্যাঁতসেঁতে না থাকে, তাহলে 100% রোগমুক্ত বেড়া থাকবে। আর সব ভালো জাত নির্ণয় করতে হবে, অন্য পালের মদ্দা রাখতে হবে, নিজের পালের মায়া দিয়ে, এইভাবে জাত একে উন্নয়ন করা যাবে। কখনো মা বোন, মা দাদি নানির সঙ্গে প্রজনন করানো যাবে না। প্রাণী সম্পদের 41টি ধারা আমাকে বলেন। শেখ ওয়াদা আসলো স্বাস্থ্যসম্মত চালিঘর, রোগমুক্ত পরিবেশ, উঁচু জমিতে চড়াতে হবে, তারপরে শীতের শেষ পশম কাটতে হবে, আবার বর্ষার শুরুতে পশম কাটতে হবে, অর্থাৎ বছরে 2 বার পশম কাটতে হবে। আর আইবার মাইকটিন প্লাস এটি বছরে 2 বার দিতে হবে 6 মাস অন্তর। আর শীতের শেষ আবার দিতে হবে গোট ফক্স ভ্যাকসিন। পিপিআর রোগটা আমাদের বাংলাদেশে নেই বললে চলে, পিপিআর ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটি বাচ্চার জন্মের 35 দিন বয়সে প্রথম কৃমিনাশক সেবন করাতে হয়। প্র্যাক্লিয়ার আছে, ফেনবেট আছে 250 mg, এটা হাফ দিতে হয়। আর গাড়লের বাচ্চাকে ফুল দিতে হয়, ওজন পরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করতে হয়। ওখান থেকে বুস্টার ডোজ 20 দিন পর, আর 20 দিনের থেকে 90 দিন অন্তর করে কৃমিনাশক খাওয়াতে হয়। কিন্তু এই বাচ্চাদের 3য় ডোজের সময় লিভার টনিক খাওয়াতে হয়। আর 4র্থ ডোজে যেয়ে আছে লিভার টনিকের পরে কিছু ভিটামিন খাওয়ানো ভালো। এইভাবে আমার কর্মজীবনে আমি পরামর্শ একাধিকভাবে স্যারদের কাছ থেকে নিই, আর ট্রেনিং গ্রহণ করে আমি বিড়াল চাষে এগিয়ে আসি স্যারদের পরামর্শে। কিন্তু অর্থ আমাকে কেউ দেয়নি, আমার পরামর্শ দিয়েছে এবং মানুষ আমাকে ক্রিটিসাইজ করে, ভেড়া পালন করে, ভেড়া পুষে খায়। কিন্তু আমি আমার চাষ নিয়ে কখনো থেমে নেই। এই ভেড়া আমার সঙ্গে জীবনে ভাগ্য উন্নয়ন করেছে এবং আমি আরও সুন্দরভাবে এদেরকে স্বাস্থ্যের মতো চালি ঘরে আমার বেড়া থাকে। আবার মানুষকে বুঝতে হয় যে আমার বেড়া আমার ঠাকুর দাদা বসে আসতেছে, না কৃমিনাশক খাওয়াইছে, না চালি ঘর, কিন্তু ওই 2 বেড়া এক জায়গায় ধরে তাদের বুঝতে আছে। এভাবে আমি বুঝতে এই পর্যন্ত আসছি। তারপরে এখন মানুষ ওই আমাকে আর ক্রিটিসাইজ করে না, এখন আমার কাছে প্রশ্ন করে যে কী কায়দায় তুমি এ জাত উন্নয়ন করলে। তখন আমি তাদেরকে বুঝাই একটাই, যে বছরে 6 মাস অন্তর এই বার্মিক ইঞ্জেকশন অতি গুরুত্ব, যা কোনো ডাক্তার আবার আমাকে এই পরামর্শ দেয় না। বিড়াল জাত উন্নয়ন করার পরামর্শ কোনো ভেটেরিনারি যারা আছে ডাক্তার, সার্জেন, ভেটেরিনারি অফিসার, গ্রামে যে কয়েক ডাক্তার, এরা এই পশম কাটা, কৃমিনাশক, চালিঘর এই পরামর্শ দেয় না। কেন দেয় না? এইগুলো দিলে বিড়াল কোনো রোগ হয় না, আর রোগ না হলে ওই ডাক্তারদের কোনো ব্যবসা নেই। জি, এখন আমার পরে অনেক ভেটেরিনারি ডাক্তার, এই কয়েক ডাক্তার আমার পরে ক্ষিপ্ত, আমাকে পছন্দ করে না। দাদা, আপনি বলছিলেন যে প্রথমে শুরু করছিলেন 5টা গাড়ল দিয়ে, বর্তমানে কতটি গাড়ল আছে? 75টি গাড়ল আছে। 5টাতে শুরু করি, 5টা দিয়ে শুরু করছিলেন, বর্তমানে 75টা আছে। দাদা, এই গাড়ল পালনের সুবিধাটা যদি বলতেন। এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অন্য প্রাণীর চেয়ে, আর এরা সাধারণত মাঠের ঘাস চড়ে খেতে পছন্দ করে। এই বাড়তি করার প্রয়োজন হয় না, অর্থাৎ নিজের শ্রমের দিয়েই এদেরকে মানুষ করা যায়, অতিরিক্ত কোনো আয় নাই। এটাই আসছে ভেড়া পালনের সঠিক লাভজনকের একটা দিক। দাদা, এই যে তৃণভূমিতে চড়ানোর এদের এই যে সুবিধাটা, এটা যদি একটু বলতেন। তৃণভূমিতে এদের খাদ্য লাগে খুব কম, এবং আরেকটা গুণ আছে যে অন্য প্রাণী যা খায় জাবর তুলে তারপরে আরও লাগে। আর এরা খাদ্য সংকটের সময় 12% খাবার বৃদ্ধি হয়। এদের পাকস্থলী আর গরুর চেয়ে ভিন্ন আছে। এই জন্য এদের চড়ে অল্প কিছু ঘাস চড়ে খায়, সেটি এরা সারাদিন চলে যায়, যা অন্য প্রাণীর পক্ষে এই ঈশ্বর এই শক্তিটা দেয়নি। এই শক্তিটা দেয়নি, কিন্তু সেই শক্তিটা গাড়লের ভেতরে দিয়েছে। আপনার খামারে কয় জাতের ভেড়া বা গাড়ল আছে? আমার খামারে 3 প্রজাতির ভেড়া আছে।
বলতে দিলাম একটা আছে দেশি জাতের ভেড়া, আর একটি বিদেশি গাড়ল, যার আরেক নাম আছে মুজাফফরনগরী। এই দুই জাতের সমন্বয়ে আমি একটা সংকর জাত তৈরি করেছি। এবার এক কথায় আমার খামারে 3 জাতের ভেড়া আছে, বর্তমানে 3 জাতের ভেড়া আছে। দাদা এই যে গাড়ল, এই গাড়লটা চেনার উপায়টা যদি বলতেন। আচ্ছা, গাড়লটার প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশে একটা তোতাপুরি একরকম ছাগল পাওয়া যায়, তার মুখের একটা আকৃতি ঠোঁটের এখানে ঝুলানো থাকে, কান লম্বা হয়, লেজ খাটো লম্বা অনেক সময় হয়, কিন্তু এদের গিরের হাইট, উচ্চতা আর ঠোঁট দেখে এদের পূর্ণ গাড়ল আর ক্রস গাড়ল একবারেই বোঝা যায়, একবারে ওটা দেখলেই বোঝা যাবে। দাদা এই গাড়ল পালন কতটা লাভজনক? গাড়লটা তো মাঠে চড়ে খাওয়ানো যায় আর লাভজনক। এরা খুব অল্প সময় সুচ্ছিরি এবং দুষ্টপুষ্ট হয়ে 12 মাসের ভিতরে বাজারজাত করা যায়। 12 মাসের ভিতরে বাজারজাত করা যায়। দাদা একটা গাভী গাড়ল বছরে কতটি বাচ্চা দেয়? এখানে আপনার ওই কাজে এরা প্রতিবার একটি করে বাচ্চা দেয়, কিন্তু এর একটা সমস্যা আছে। যদি আমি একটা বাচ্চা জন্ম দেওয়ার 2 মাস পরে যদি ওর আর খামারে রাখি, তাহলে ওখান থেকে যেদিন দুধ খাবে না বাচ্চা, তখন 30 দিনের ভিতরে ওটা ডাকে আসে। আর যদি বাচ্চা না সরানো হয়, বাচ্চা 4 থেকে 5 মাস পর্যন্ত দুধ খায়, এবং দুধ খাওয়ার আরেক মাস পরে যে ডাকে আসে, অর্থাৎ 10-11 মাসে যে এই বাচ্চাতে ওই বাচ্চা দিতে 10-11 মাস লাগে। আর বাচ্চাটা আমি আগে তো সরারে রাখলে আমার 2-3 মাস কভার আসে, 2-3 মাস কভার আসে, কিন্তু ওটি ডাকে আসে আমার ব্যবস্থাপনার পরে। মানে সবকিছু ব্যবস্থাপনা সঠিক পর্যায়ে যদি সঠিকভাবে করা যায়, সেই ক্ষেত্রে সবকিছুই সঠিকভাবে লাভবান হবে। এবং আমি যেখানে বেড়ার স্বাভাবিকভাবে যদি গাড়ল বাচ্চা 2 বছর 3টে বাচ্চা পাবো, আর আমি যদি সঠিক নিয়ম ফলো করি 2 বছর আমি 4 বার বাচ্চা পাবো। 2 বছরে 4 বার পাবো, মানে সঠিক নিয়মটা ফলো করে সঠিক রুল ভাবে করলে, সঠিক রুলে আসলে আমি 2 বছরে একটা বেশি পাচ্ছি, একটা বেশি পাচ্ছেন। কিন্তু যদি নিয়ম নীতি ওইগুলো না জেনে করা হয়, সেক্ষেত্রে আপনি একটা বার কম পাবেন, একটা বার কম পাবো। শুধু তাই নয়, ওর ওই যে মায়েরকে যদি আমি সঠিকভাবে প্রজনন না করাই, পেটে বাচ্চা তার সময় ভালো খাবার, ভালো পরিবেশে, এবং যখন পেটে বাচ্চা এসে যায় 2 মাস, তখন উঁচু নিচু জায়গার সিঁড়িটা সুন্দর রাখতে হয়, ওঠা নামার সময় যদি ডিস্টার্ব হলি, ওই বাচ্চা দেওয়ার সময় অনেক আড়ে বেঁধে যায়। মানুষের ক্ষেত্রে যেরকম ওই ভারী জিনিস বতে দেয় না, উঁচু নিচে, ঠিক এই পশুর ক্ষেত্রে তেমনই। দাদা একটা গাড়ল প্রথম হিটে আসে কত মাসে? একটা গাড়লের বাচ্চা, মায়ের বাচ্চা প্রথম হিটে আসে, যদি আমি ওর পরে যদি যত্ন না নেই 18 মাস লাগে। আর আমি যদি ওকে 6 মাস বয়সে প্রথম পশম কেটে লিভার টনিক খাওয়াই আর বার্মি ইঞ্জেকশন দিই, তাহলে ওই বাচ্চাটা আসে 9 মাসে। 9 মাসে হাফ টাইম। দাদা বুঝলেন যে গাড়লটি গর্ভবতী হয়েছে, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার আগে যে চিকিৎসা মানে পরিচর্যা থাকে, ওইগুলো যদি আমাদের বলতেন। ওই গাড়ল ডাকে হিটে আসার 145 দিন থেকে 48 দিনে বাচ্চা দেয়, কিন্তু এখানে সিস্টেম 45 দিন একের শুরু করে 45 দিনের খোলে ওইগুলোকে কোনো রাসায়নিক খাবার, ওর পরে কোনো হিট আনা দেওয়া না, চাপ দেওয়া যাবে না, তাহলে ওই বাচ্চা ওই সময় সেভ করে না, পড়ে যায়। এই জন্যই স্বাভাবিক 85 থেকে 60 দিন, অর্থাৎ 2 মাস পরের থেকে মাকে কিছু কিছু দানাদার খাবার, তারপরে বাতের ফ্যান, চালি দেওয়ার, এগুলো আলাদা আলাদা একটা পাত্রে প্রতিদিন অল্প অল্প করে পরপর মাত্রা বাড়াতে হবে। তারপরে যখন বাচ্চাটা হবে, তারপরে কি করেন আপনারা? বাচ্চা হওয়ার পরের করণীয়, বাচ্চা হওয়ার যখন ওই 1-2 দিন আগে বোঝা যায়, তখন থেকে ওরা সমান জায়গায় রাখতে হয়। বাচ্চা হওয়ার সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, কোনো জিল ছাড়া যাতে না থাকে। তারপর ওখানে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার নাড়িটা কাটিয়ে গাটা মুছে মায়ের কাছে রাখতে হবে, মা সেটা পরিষ্কার করে দেবে। শ্বাস নেওয়ার জন্য যে নালাটা তাকে বের করে দিয়ে জন্মের 30 মিনিটের ভিতর মায়ের শাল দুধ ওকে পান করাতে হবে। একটু উষ্ণ গরম জল দিয়ে ওলানটা ধুয়ে পরিষ্কার করে পান করাতে হবে। দাদা এই গাড়ল পালনের আদর্শ বাসস্থান সম্পর্কে যদি বলতেন। আদর্শ বাসস্থান বলতে স্বাস্থ্যসম্মত চালিঘর। আর এই স্বাস্থ্যসম্মত বোঝা যাচ্ছে মাটি থেকে 3 ফুট বা 2 ফুট উঁচু হবে, চালি হবে, তলে থাকবে হাউস সিস্টেম, পাকা ড্যাটো করা। সারা রাতের ওই যে মলমূত্র নিচে পড়ে গেলে সকালে মোটর দিয়ে ধুয়ে দিলে ওই জায়গায় কোনো গ্যাস হবে না, কোনো রোগ জীবাণু সৃষ্টি হবে না। ওরা দিনের ওই যেটুক তাপ দেয় শনিবার ওটা একেবারে শুকিয়ে যায়, আর ওদের গায়ে কোনো মলমূত্র লাগে না। এই জন্য ওরা খুব সুন্দর সুস্থ পরিবেশ থাকে। এই জন্য ওকে বলা হয় আদর্শ স্বাস্থ্যসম্মত চালিঘর। চালিঘর বলা হয়, আদর্শ স্বাস্থ্যসম্মত চালিঘর।
দাদা, আমরা দেখলাম যে আপনার এই যে চালিঘরের রুম হচ্ছে পাট পাট করা, এইগুলো কেন করা? আমার চালিঘরে 4টে রুম করা, একটা আছে গর্ভবতী একটা, আর বাচ্চা হলির পরে একটা, আর বড় বাচ্চা একটা, আর গড় যারা মদ্দা ঠদ্দাতে থাকে এদের একটা। তা না হলে বাচ্চা দোয়াই মেরে দে গবনকে গুঁতো টুতো দিলে বাচ্চা পেটে সমস্যা হয়। একাধিকবার এই সমস্যাগুলো আমি 4টে রুম করা পরে আমার না বাচ্চার ক্ষতি হয় না বড় কেউ কারণ ডিস্টার্ব হয় না, কারোর কোনো সমস্যা হয় না। দাদা, এই যে গরমকালে এদের কি পরিচর্যাটা করতে হয়? এই গরমকালে স্বাস্থ্যসম্মত চালিঘর থাকে ঠিকই, মানুষের পিছনে দেয়াল থাকে, বাতাস এ বাসতে বসতে বেরোয় না, তখন ওরা রাত্রি যাবত তোলে, গন্ধ গামে ওদের একটা অস্বস্তিকর পরিবেশ হয় এবং বেড়া অসুস্থ হয়ে পড়ে। এই জন্য চারিপাশ টাইট থাকবে, বাতাস এক পাশে থাকবে, এটা বেরোবে, আর দুটো হালকা ফ্যান থাকবে দুটো গরমকালের জন্য। আর শীতের সময় চারিপাশ দিয়ে নেট সালা চোয়ার দিয়ে ঘেরা, আর দুটো হলুদ যে হাই এখন বাহার আছে ওই বাল্ব থাকলে মশাও থাকে না, তাপ থাকে, বেড়া সুস্থ থাকে, শীতকালে নাটায় না। দাদা, এই গাড়লের বয়স কত? দাদা, এটার বয়স হচ্ছে 45 থেকে 50 দিন মতো হয়েছে। 50 দিন। দাদা, এটার বাজার মূল্য কেমন? এ দেখছে দুধ ছাড়া আর 15 দিন গেলেই সর্বনিম্ন দাম হলো 10,000 টাকা। 10,000 টাকা। দাদা, তারপরে এই যে ওটার বয়স ধরেন আপনার 11-12 মাস হয়ে গেছে। 12 মাস। ওটার বাজার ওর জোড়ি একটা বেশি দিছি 13,000 টাকা। 13,000। তারপরে এটা ওটা ওরা হচ্ছে একটু কম আছে, ও একটা আমি 11,000 টাকা বেশি। 11,000 টাকা। এটার বয়স কত? ওটা আছে 6 মাসটার হয়েছে। 6 মাস মতন। দাদা, এই যে এটা ওটা আছে মায়া, প্রথম বাচ্চা দিছে। এটা মায়া প্রথম বাচ্চা দিছে? ও আচ্ছা। দাদা, এটা যদি আমরা বিক্রয় করেন আপনি, তা এটার বাজার মূল্য কেমন পাবেন? এখন যদি ওই ও তো আবার পুনরায় গবন, ওরা একটা দাম 26-27 টাকা দাম। 26-27 টাকা মতন দাম। দাদা, এই যে বাচ্চা আছে যে ওই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, ওটার দাম কেমন যদি আপনি বিক্রয় করেন? ওই ছোট? হ্যাঁ জি, ওই ছোট। ওটা তো সবে দুধ খায় 15 দিন বয়স। 15 দিন বয়স। ও তো কিনবে না। মানে আপনার 15 দিন বয়স বললেন, আপনার এটা দুধ ছাড়ার পরে কি বিক্রয় করা যায়? হ্যাঁ, ওটা শঙ্কর প্রজাতির বাচ্চা, দুধ যখন ছাড়ান দেবে ওর দাম 4,000 টাকা। 4,000 টাকা। দুধ ছাড়ান দিলে 4,000 টাকা দাম। ওটা দেশি মায়ের বাচ্চা, দেশি বেড়ার বাচ্চা। দাদা, এই যে এটা কি জাতের? ওটা আছে দেশি বেড়া। এটা দেশি বেড়া। এটা কয় মাস বয়স? ওটা আগে 3 বিয়ান দিয়েছে। 3 বিয়ান দিয়েছে। চতুর্থবার বাচ্চা দেবে। চতুর্থবারের মতন দেবে। এটার দাম কেমন হতে পারে? ও 5,000 থেকে 5,500 টাকা দাম। দেশি ভেড়া। দেশি ভেড়া। দেশি ভেড়ার দাম কি একটু কম? দেশি ভেড়া তো মাংস কম, মাংসের পরে ভিত্তি করে আসে দাম। 730 টাকা, 720 টাকা 1 কেজি মাংস। 720-730 টাকা কিলো 1 কেজি মাংসের দাম। আর গাড়লের মাংসের দামটা কি? ওই একই দাম। কিন্তু এই গাড়ল পালনের আয় ব্যয়টা আমাদের একটু বলেন। আমার 19 সালে হয়েছিল 3 লাখ টাকা মতো, আর খরচ ছিল ওই ওষুধ গড়টা দিয়ে টুকটাকে 25 মতো। 20 সালে আমার তারপরে আর 1 লাখ টাকা বেশি খরচ, ওই সীমিত ওই 10-20 হাজার টাকা। আর 21 সালে আমার 3,80,000 টাকা বিক্রি। 21 এবারে এই যে 22 সাল চলছে, এখন হচ্ছে মার্চ মাস। এই বছর শেষে আপনি কেমন টাকা লাভের আশাবাদী আছেন? এখন এই বছর আমার বাচ্চা যে ঢক আমার 4 লাখ ছাড়াই যাবে। 4 লাখ ছাড়াই যাবে। আর এই যে মাঠে চোরাই খাওয়া নিয়ে তো আয় নেই বললে চলে। আর আমার সীমিত জমি হারিতে নেওয়া আছে, সেইটি আমার আসে 10-20 হাজার টাকার খরচ। মানে ওই বর্ষার সিজনের জন্য জায়গা নিয়ে রাখতে হয়, এই জন্য ওই সময়টা একটু সমস্যা হয়। এই জন্য না যে বলবো যে টোটালি কোনো খরচ নেই, শুধু লাভ তা না, কিছু তো ব্যয় করতে হবে। জি, কিন্তু খরচটা খুব সীমিত, খুবই সীমিত। মানে আয়টা একটু বেশি, ব্যয়টা অনেক। আয়টা সম্পূর্ণ আয় ফুল, আর খরচের বেলায় সীমিত। আপনার এই যে জমি জায়গা এগুলো কিভাবে কি করছেন? আমি এই বেড়া পালন করে আমি 7 বিঘা জমি বন্ধ রাখেছি, 2.5 বিঘা জমি রাখছি, পাকা ঘর করলাম, প্রায় 5.5 লাখ টাকা মতো খরচ। গ্রাম পুলিশ সীমিত, আর সব আমার বেড়া ফট দিয়ে আসছে। মানে বেশিরভাগ আপনি যে যতটুকু করছেন সম্পূর্ণ বেড়া পালন করে। গ্রাম পুলিশের বেতন 6,500 টাকা মাসে, এতে তো চা খাওয়া খরচ হয় না। পুরো আমার এই বেড়ার পরেই আছে সংসারের সফলতা ভেড়ার উপর দিয়ে। মানে গাড়লকে ঘিরে আপনার সবকিছু। আমার স্বপ্ন সফল হয়েছে গাড়লের উপর দিয়ে। দাদা, নতুন যে উদ্যোক্তা যদি গাড়লের খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ থাকবে, আমি ধরেন একাধিকবার বলতে 25-26 বার আমি প্রাণী সম্পদ দপ্তর ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা আমি
ট্রেনিং গ্রহণ করেছি, প্রশিক্ষণ দিয়েছি এবং আমি একজন উদ্যোক্তা হিসাবেও খুলনা জেলার 30 জনের ভিতরে একজন। তাদের প্রতি আমার উদ্দেশ্য যে আগে তাদের স্বাস্থ্যসম্মত চালিঘর, উঁচু জমিতে চোরা খাওয়াতে হবে এবং অল্প পুঁজিতে কেনা যায়। এই জন্য আমার কাছে তারা আসলে 100% পরামর্শ পাবে যে কম পয়সায় আমার কাছ থেকে এই খামার দেখেন সুস্থ সবল ভেড়া কিনতে হবে। আমি 2 টাকা কমের জন্য যখন বাজার থেকে পশু কিনবো, বাজারের পশু জবাইকের খাওয়ার দেয় কেনা যায় কিন্তু পোষার দেয় কেনা যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। একজন খামারির বাড়ি থেকে সুস্থ বাচ্চা যদি আমি 10,000 টাকা দিয়ে টাকাওয়ালা বাচ্চা কিনি, ওই বাচ্চার দাম হাটে মাত্র 3,000 টাকা। ওখানে বিক্রি আসছে মাংসের দামে, আর এখানে বিক্রি আসছে পোষার বাচ্চা। আমি ওখানে 10টা বাচ্চা পোষার জন্য কিনলে 3টে থাকবে, 7টা থাকবে না, মারা যাবে, আজ একটা কাল একটা। আর এখান থেকে খামারেতে একটা বাচ্চা কিনলে একটা বাচ্চাই থাকবে, এটাই হচ্ছে লাভজনক। এবং তাদেরকে বোঝাতে হবে, আমার এখানে যারা আসে তাদেরকে আমি একাধিকবার মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মতো তাদের বোঝাই যে এই বাচ্চা ওই বাচ্চার ডিফারেন্স, এই চালিঘর, নিয়মিত কৃমিনাশক, নিয়মিত গরমের প্রথম পশম কাটতে হয়, এই ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো আমার মধ্যে আছে। আমি যা অর্জন করেছি নতুন খামারিকে আমি সব আমার মন দেখে খুলে বলি। দর্শক বন্ধুরা, আপনারা যদি কোনো গাড়ল পালনের ক্ষেত্রে পরামর্শ নিতে চান তাহলে প্রকাশ মণ্ডল দাদার সাথে যোগাযোগ করলে সঠিক পরামর্শটি পাবেন এবং কিভাবে কি করলে আপনারা লাভবান হতে পারবেন সেটি প্রকাশ দাদার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন।